লাইভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জোয়ার চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে, এবং আজকের ক্লাসে লেকচার 2 তোমরা দেখতে পাচ্ছ। আমরা মিশন খন্দকার জিকে যে বইটা, সেটা হচ্ছে শেষ করার একটা মিশন কিন্তু অলরেডি চালু করছি, এবং লেকচার 1 ইতিমধ্যে শেষ। আজকে হচ্ছে লেকচার 2 ক্লাস। সো যারা আমাদের সাথে যুক্ত হবা খুব দ্রুত একটু জানিয়ে দিবা কে কে আমাদের সাথে যুক্ত আছো, প্লাস কি করবা, বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবা। বন্ধু বান্ধবী যে যেখানে আছে সবাইকে ধরে একদম ক্লাসে নিয়ে আসো, ঠিক আছে? সো আজকে খুব দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে, একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে, এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ নদ নদী একদম ফিনিশ করে দেবো, ঠিক আছে? নদ নদী আজকের ক্লাসে একদম ফিনিশড হয়ে যাবে। সো সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসে, ওকে? হ্যাঁ, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, তুমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, সেটা হোক রাজশাহী, হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হোক গুচ্ছ, হোক জাহাঙ্গীরনগর, হোক বিওপি, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, সবচেয়ে কমন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি বলবো, যেটা কোনোভাবেই টিচাররা স্কিপ করতে চায় না যেই টপিকটা, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী, ঠিক আছে? এখান থেকে প্রায় দেখবে একটা কোশ্চেন অবভিয়াসলি আসে। সো সেই নদ নদী আজকে আমরা একদম পানির মতো, নদ নদী একটা পানি, এবং আমরা পানির মতো একদম কি করে ফেলবো, এটা শেষ করে ফেলবো এই টপিকটা। সো চলো সবাই আমাকে হচ্ছে একটু জানাও যে কে কোথা থেকে আসো, এবং হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। সো আমরা আর দেরি না করে ক্লাসটা একদম শুরু করে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বাংলাদেশের নদ নদী। সো এই যে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ওকে, হুম, কোথায়? ওকে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমি দেখতে চাই কারা কারা এটার অ্যান্সারটা পারবে। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ওকে, সো যারা দিছো ঢাকা, এটা আসলে ঢাকা হবে না, এটা কি হবে দেখো, নদী গবেষণা ইনস্টিটিউট। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম যে তোমার হচ্ছে, দেখো এটা 1977 সালে, 1977 সালে এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়, ঢাকায় প্রতিষ্ঠিত হয়। 1977 সালে এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটা হারুকান্দি, হারুকান্দি, প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ ছিল। হারুকান্দি, এই জন্যই প্রশ্নটা আমি দিছি, ঠিক আছে? হারুকান্দি ফরিদপুর, ফরিদপুরে এটা হয়। এটা পরবর্তীতে 1989 সালের 1 জুলাই এটা স্থানান্তর করা হয়। 1989 সালের 1 জুলাই এটা স্থানান্তর করা হয়। তাহলে দেখো, প্রথমে এটা ছিল কোথায়? 1977 সালে এটা প্রতিষ্ঠিত হয় ঢাকায়, কিন্তু পরবর্তীতে হারুকান্দি ফরিদপুরে 1989 সালের 1 জুলাই এটা কি করা হয়? স্থানান্তর করা হয়। এটা হচ্ছে স্থানান্তর করা হয়। তাহলে এখন তোমরা দেখো এই কোশ্চেনটা পারবা কিনা। না, চাঁদপুর তো অবশ্যই হবে না, নদী গবেষণা ইনস্টিটিউট এটা চাঁদপুর না। এই কোশ্চেনটা এই জন্যই আমি দিছি, দেখো এই কোশ্চেনটা এই জন্যই কিন্তু আমি দিছি। কোশ্চেনটা তুমি জাস্ট একটু দেখো, যে এটা অনেকে ভাঙ্গা বলে, এখানে যেহেতু উত্তর ঢাকা হবে না সেক্ষেত্রে তোমরা ভাঙ্গা দিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে এটা, এটা 1977 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। 1977 সালে এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়, এবং পরবর্তীতে ফরিদপুর হারুকান্দিতে এটা স্থানান্তর করা হয় 1989 সালের 1 জুলাই। 1989 সালের 1 জুলাই এটা করা হয়। তাহলে সবাই সবাই একটু আমাকে বুঝতে পারছো কিনা ডান লেখো। সবাই একটু যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। সবাই সবাই ডান লিখো। হ্যাঁ, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। জাস্ট আজকের ক্লাসে নদ নদী আমরা একদম ফিনিশ করে দিব, ঠিক আছে? নদ নদী আজকের ক্লাসে ইনশাল্লাহ একদম ফিনিশড হয়ে যাবে। নদী গবেষণা ইনস্টিটিউট রাবিতে কোন সময় পরীক্ষা হতে পারে? দেখো এইবার যেটা হবে, এইবার
তোমার হচ্ছে আমরা জানি যে ফেব্রুয়ারিতে ইলেকশন, তাই না? ফেব্রুয়ারিতে কিন্তু এবার ইলেকশন হবে। সো এই ক্ষেত্রে এইবারের পরীক্ষাগুলো তোমার জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পসিবিলিটি অনেক হাই। ওকে, সো এটা জানুয়ারিতে শেষ হওয়ার পসিবিলিটি অনেক হাই। দ্যাটস ওয়াই আমরা ফেব্রুয়ারির সেকেন্ড উইকের আগেই হয়তো সবগুলো এক্সাম শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিছু এক্সাম যেমন হচ্ছে গুচ্ছ বা 7 কলেজের পরীক্ষা বা কিছু পরীক্ষা দেখবা যে সেটা নির্বাচনের পরে যাইতে পারে, বাট মোস্ট অফ এক্সামস হচ্ছে কি করবে, এগুলো হচ্ছে তোমার ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে। সো জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ পরীক্ষাগুলো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হারুকান্দি, ফরিদপুর। ওকে, আজকের ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, জাহাঙ্গীরনগর সবার জন্য। সবাই একটু কি করবা, ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তারপরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো আমি এখানে দিয়ে দিছি, নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরের ভাঙ্গায়। প্রথমত এটা ফরিদপুরে ভাঙ্গায়। 1977 সালে এটি ঢাকায় প্রতিষ্ঠিত হলেও 1999 সালে এটি ফরিদপুরের স্থানান্তরিত হয়। এটা তুমি ভাঙ্গাও বলতে পারো, হারুকান্দিও বলতে পারো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা এখানে ভাঙ্গা ধরবো আমরা, এখানে কি ধরবো, ভাঙ্গা ধরবো। যদি অপশনে ভাঙ্গা না থাকে সেক্ষেত্রে আমরা হারুকান্দি দিব। দুইটাই আমরা মনে রাখবো যেটা অপশনে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে 2 নাম্বার কোশ্চেনটা দেখি, এটা কে পারে, কোন নদী থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোন নদী থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে? সবাই কি করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবীরা দেখতে পারে ক্লাসটা, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর আমার পরিচয়টা যারা জানতে চাচ্ছ, আমি সাইফুর রহমান জুবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছি, একদম লাস্ট সেমিস্টার বা একদম শেষ দিকে আছি, এবং আমি আজকে দীর্ঘ 5 বছর যাবৎ সাধারণ জ্ঞান পড়াচ্ছি। তোমরা আমাকে অন্য কোথাও হয়তো দেখতে পাও, অফলাইন অনলাইন সব জায়গায় আমি পড়াচ্ছি। সো ইনশাআল্লাহ আশা করি আমার সাথে তোমাদের এই এখন থেকে আমাকে খন্দকার জিকেতেই দেখতে পাবা, এবং খন্দকার জিকে এবং লিজেন্ড কেয়ার এই দুইটা পেজে আমাকে এখন থেকে দেখতে পাবা। এবং ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো তোমরা যদি প্রতিনিয়ত পড়ো বা প্রতিনিয়ত করো, তাহলে একদম ফ্রি অফ কস্টে বিনামূল্যে আমার প্রতিনিয়ত ক্লাসগুলো তোমরা করতে পারবা। এবং যারা খন্দকার জিকে বইটা কিনছো, সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা খন্দকার জিকে বইটা কিনছো তারা অবশ্যই এই পেজে প্রতিনিয়ত ক্লাস করবা। আজকে আমার মাত্র লেকচার 2, এবং আমি প্রতিদিন তোমাদের পড়া দিব এবং প্রতিদিন ক্লাস নিব, সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস আমি নিব। তো আমার সাথে যারা ক্লাসগুলো করবা, গুরুত্বপূর্ণ টপিক, এত মোটা বই হয়তো তোমার সবকিছু তথ্য লাগবে না, বাট আমার এই ক্লাসে আমি এমসিকিউগুলো এমনভাবে সাজাবো যে সবগুলা তথ্য তোমার একদম পানির মতো তুমি ক্লাসেই শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে জানায় দাও। তাহলে অ্যান্সারটা কি হবে একটু বলো, কোন নদী থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে? দেখো প্রথমত পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা। খুবই খুবই সহজ একটা প্রশ্ন। আমরা জানি ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের, যদি সব কিছু চিন্তা করি, যে উৎপত্তি স্থল থেকে বাংলাদেশে আসতে পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম, ঠিক আছে, এই ব্রহ্মপুত্র। ওকে, হ্যাঁ সবাই সবাই একটু কমেন্ট করে ফেলো। ওকে, দেখো প্রথমে অ্যাকচুয়ালি যেটা হইছে, দেখো আমি যদি এই যে ম্যাপটা আঁকি, বাংলাদেশের ম্যাপটা দেখো আমার সাথে একটু জাস্ট দেখো, এই যে, হ্যাঁ এইটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। তো এইটা বাংলাদেশের ম্যাপ হলে এই যে দেখো, প্রথমত আমরা জানি এই যে তিব্বত থেকে, এটা হচ্ছে তোমার চীনের তিব্বত একটা এলাকা, তিব্বত, হ্যাঁ, এই তিব্বত থেকে এই একটা নদী কি হয়েছে তোমার এই কুড়িগ্রাম দিয়ে, রংপুরের যে কুড়িগ্রাম দিয়ে হচ্ছে কি হয়েছে, প্রবেশ করছে, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে। এই যে দেখো কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে, এবং এইটা এইখান দিয়ে এসে এইখান দিয়ে প্রবাহিত হইতো। আচ্ছা আমি একটু মুছে দেখাই, এইখান দিয়ে প্রবাহিত হইতো, পুরাতন এখানে প্রবাহিত হতো। পরবর্তীতে 1787 সালে, কত সালে, 1787 সালে একটা বিরাট একটা ভূমিকম্প হয়, এবং ভূমিকম্পের কারণে এই নদীটার গতিপথ পরিবর্তন করে পরবর্তীতে এই জায়গা দিয়ে প্রবাহিত হয়, এবং এই যে নতুন নদীটা প্রবাহিত হয়েছে এটার নাম হয়ে গেছে যমুনা, এটার নাম হয়ে গেছে কি, যমুনা। এই জন্য প্রথমে এটা কি, এটা ছিল ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র, ঠিক আছে। এই ব্রহ্মপুত্র যেটা তিব্বতে উৎপত্তি হয়, তিব্বত থেকে উৎপত্তি হয়ে সেটা কি হয়, সেটা বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে 1787 সালে তোমার হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ, কোথায়, জামালপুরের দেওয়ানগঞ্জ, এটা মনে রাখবা, জামালপুরের দেওয়ানগঞ্জে এসে, জামালপুরের দেওয়ানগঞ্জে 1727 সালে ভূমিকম্পের কারণে এই যে এটা হচ্ছে তোমার পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র
পুত্র। আর এই জায়গা দিয়ে পরবর্তীতে হচ্ছে তোমার জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে এইভাবে এটা নতুন একটা গতিপথ চলে আসে ভূমিকম্পের কারণে। পরবর্তীতে এটা কি হয়, এটা বাংলাদেশের প্রধান 3টা নদীর একটা নদী যমুনা নামে এটা প্রবাহিত হতে থাকে এই সাইডে। পরবর্তীতে এটা রাজবাড়ির গোয়ালন্দতে এসে পদ্মার সাথে মিলিত হয়। পদ্মার সাথে মিলিত হয় কোথায়? রাজবাড়ির গোয়ালন্দতে। ঠিক প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে এইভাবে ম্যাপের মাধ্যমে এঁকে এঁকে দেখাবো, যাতে করে তোমার আর এগুলো মুখস্থ করা না লাগে, জাস্ট চিত্র দেখলেই তোমার মাথা একদম গেঁথে যায়। তাহলে আবার একটু দেখো, তিব্বত, তিব্বতে একটা নদীর উৎপত্তি হয়, নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র। এবং মনে রাখবা যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা জানো? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, এটা মনে রাখবা। কিন্তু উৎপত্তি স্থল থেকে তোমার হচ্ছে উৎপত্তি স্থল থেকে সবচেয়ে দীর্ঘতম, উৎপত্তি স্থল থেকে যদি বলা হয় উৎপত্তি স্থল থেকে সবচেয়ে দীর্ঘতম কোনটা, সেটা কিন্তু ব্রহ্মপুত্র, সেটা ব্রহ্মপুত্র। আমরা জানি ব্রহ্মপুত্র কিন্তু একটা আন্তর্জাতিক নদী। ব্রহ্মপুত্রের উৎপত্তি হয় তিব্বত, মানে তিব্বত তো চীনের একটা তোমার হচ্ছে প্রদেশ, তাই না? দেখো প্রথমে এই জায়গা হচ্ছে চীন, তারপরে আসে তোমার হচ্ছে ভুটান, তারপরে আবার হচ্ছে ভারত, তারপরে বাংলাদেশ। মোট 4টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে এই ব্রহ্মপুত্রটা, এই জন্য এটাকে কি বলা হয়? একটা আন্তর্জাতিক নদী বলে। তাইলে আমরা কি জানলাম যে এই তোমার হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা এটা কয়টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে? প্রথমত চীনে উৎপত্তি, ভুটান, তারপরে ভারত, বাংলাদেশে আইসা পরবর্তীতে এটা মেঘনা নদী, এই যে তোমার হচ্ছে কোথায়, এখানে মেঘনা নদীর সাথে মিলছে আর এখানে পদ্মা সেতুর সাথে মিলছে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমি খুব খুশি হব তোমরা সবাই যদি ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, তারপরের কোশ্চেনটা তাহলে আমরা দেখি, চলো তারপরের কোশ্চেনটা আমরা দেখি। এই যে দেখো, সবচেয়ে বেশি নদী যে জেলায়, এটা সবাই একটু অ্যান্সার করে ফেলো তো। সবচেয়ে বেশি নদী যে জেলায়, এটা দেখি কে কে পারে, এটা কে কে পারে দেখি। ভাইয়া ফার্স্ট ক্লাসটা কোথায় পাবো? ফার্স্ট ক্লাসটা হচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পেজই পাবা, এই পেজে জাস্ট একটু আগে গেলেই এই পেজে ক্লাসটা পাওয়া যাবা। ঠিক আছে, ওকে। আলামিন ইসলাম ভাই, আমি এখন থেকে এখানেই ক্লাস নিব। তোমরা যদি আমার ক্লাস করতে চাও তাহলে এই পেজে খন্দকার জিকে এবং লিজেন্ড কেয়ার, এই দুইটা পেজে আমার ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সুরভি আক্তার বলছে ডি, অর্থাৎ সে বলছে সুনামগঞ্জ। তারপরে রিমা বলছে চট্টগ্রাম, ওকে। তারপরে সবাই একটু কমেন্ট করে ফেলো, আমি সবার কমেন্টটা একটু দেখতে চাই, সবার কমেন্টটা। মনির হোসেন বলছে এ, অর্থাৎ মনির হোসেন বলছে ঢাকা, ওকে। তারপরে সবাই একটু কমেন্ট করো, আমি সবার কমেন্টগুলো দেখে কে, তোমরা একটা জিনিস মনে রাখবা, সাধারণ জ্ঞান মনে রাখার 3টা টিপস। প্রথমত চোখে দেখা, কানে শোনা এবং হচ্ছে হাতে লেখা। ঠিক আছে, এই 3টা যদি করো তাহলে কি হবে, তোমার সাধারণ জ্ঞান মনে রাখার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো তুমি আমাকে চোখ দিয়ে দেখতেছো, তারপর কান দিয়ে আমার কথাগুলো শুনতেছো, এবং যখন কমেন্টে এই তথ্যগুলো লেখবা অর্থাৎ উত্তরগুলো লেখবা, তখন কিন্তু এটা তোমার পরীক্ষার হলে মনে রাখার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই 3টা কাজ অবশ্যই আমার ক্লাসে করার ট্রাই করবা ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো করলেই তোমাদের সাধারণ জ্ঞান বা জিকে এটার কনফিউশন অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি, সবাই বলতেছে, তানহা ইসলাম বলছে 3-এর ডি সুনামগঞ্জ, শাপলা বলছে 3-এর সি, প্রীতম বলছে ঢাকা। আচ্ছা, সুরাই ইয়াসমিন বলছে ঢাকা, শ্রাবণ চৌধুরী বলছে ঢাকা, মারুফ হাসান বলছে ঘ সুনামগঞ্জ। আচ্ছা, তাহলে উত্তরটা কিন্তু হবে হচ্ছে তোমার, দেখো সবচেয়ে বেশি নদী যে জেলা, এখানে কোশ্চেনটা করছি কি, দেখো তোমরা যেই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যাও, সেটা হচ্ছে তোমরা মনে রাখো যে এটা হচ্ছে সুনামগঞ্জ, এটা হচ্ছে ঢাকা, এটা চট্টগ্রাম হবে, কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ো না। কোশ্চেনের শেষে অনেক সময় নয় দেয়া থাকে, অনেক সময় না দেওয়া থাকে, সেই জিনিসগুলো আমরা কি করি না, সেই জিনিসগুলো আমরা ভালো করে পড়ি না। আমরা জাস্ট প্রথম অনেক সময় এমন মনে হয় না যে উত্তর তো 4টাই হবে। দেখবা অনেক সময় তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন মনে হবে আরে উত্তর তো 4টাই হবে, আবার শেষে যে না থাকে সেটা আমরা খেয়াল করি না। তো এই ভুলগুলোর জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত 1 থেকে 2 মার্ক কাটা যায়। আর 1 থেকে 2 মার্ক কাটা যাওয়া মানে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 200 থেকে 300 মার্ক পজিশন পিছনে তোমার চান্স নাও হইতে পারে, অথবা তোমার একটা ভালো সাবজেক্ট নাও আসতে পারে। তোমার জাহাঙ্গীরনগরে তোমার তো মানে পয়েন্টের জন্য অনেক ব্যবধান হয়ে যায়, রাজশাহী ইউনিভার্সিটি পয়েন্টের জন্য চান্সই হয় না।
সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভালো করে ফোকাস করবা, তাই না? দেখো সবচেয়ে বেশি নদী যে জেলায়, যদি বলে জেলা, প্রথমত যদি বলে জেলা তাহলে কিন্তু হবে সুনামগঞ্জ। যদি বলে জেলা তাহলে হবে সুনামগঞ্জ। যদি বলে বিভাগ, যদি বলে বিভাগ তাহলে হবে ঢাকা। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রামে, সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, দেখো এটা দেখো, হ্যাঁ ডি হবে। বাহ, সবাই কমেন্ট করতেছে। মারুফ হোসেন বলছে ডি, মুস্তাফিজুর রহমান বলছে খ, মুস্তাফিজুর রহমান বরিশাল বলছিল। আচ্ছা, তাহরিমা তাসনিম মনির বলছে ডি হবে ভাইয়া, তিশা বলছে ঢাকা, সাবিয়া ইয়াসমিন মুন্নি, ওকে। মনির হোসেন ভাইয়া আমাকে এখন থেকে এখানেই পাবা, ওকে। ঠিক আছে, এখন থেকে আমি লিজেন্ড কেয়ার আর খন্দকার জিকেতেই ক্লাস নিয়ে থাকবো। এবং এই যারা খন্দকার জিকে বইটা কিনবা, যারা খন্দকার জিকে বইটা কিনবা, অবশ্যই বাজারের একদম শ্রেষ্ঠ একটা বই জিকের জন্য, খুবই গুছানো, খুবই হচ্ছে সহজভাবে দেওয়া এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলাই বেশি বেশি দেওয়া, আর তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা চলো আমরা এবার একটু ব্যাখ্যাটা দেখে আসি। এই যে দেখো, সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয় যে জেলা দিয়ে, সুনামগঞ্জ জেলা। এখানে প্রায় 97টা নদী এই জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, বিভাগ হিসেবে ঢাকা। এবং সবচেয়ে কম নদী যে বিভাগে সেটা হচ্ছে চট্টগ্রাম। এটার একটা স্ক্রিনশট নাও সবাই, এটার একটা স্ক্রিনশট নাও। পাশাপাশি তোমরা কি করবা, এটা একটু পাশাপাশি হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে ডান লিখবা, কমেন্টে সবাই ডান লিখবা। আজকে নদ নদী একদম কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, কোন জায়গাগুলো ফোকাস দিলে তুমি হচ্ছে নদ নদী থেকে কখনোই তোমার ভুল হবে না, সেই জিনিসগুলো আজকে দেখাই দিব। ঠিক আছে, ওকে। আমি চাই তোমরা সবাই প্রতিনিয়ত আমার সাথে ক্লাসগুলো করো, বিশ্বাস করো আমার ক্লাসগুলো করলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। ওকে, কয়টার সময় হয় ভাইয়া? তোমরা জাস্ট প্রতিদিন কি করবা, প্রতিদিন একবার করে চেক করবা। এটা হচ্ছে রবি সোম আর হচ্ছে বুধ শুক্র, এই 4 দিন আমি ক্লাস নেই, রবি সোম বুধ শুক্র। তোমরা হচ্ছে এই 4 দিন পেজে একটু দেখবা যে কয়টা বাজে ক্লাস হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এবার দেখো আমি হচ্ছে তার পরেরটা দেখাই। নিচের কোনটি খরস্রোতা নদী? খুবই খুবই সহজ একটা প্রশ্ন, নিচের কোনটি খরস্রোতা নদী? এবং এই ধরনের প্রশ্ন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। চট্টগ্রামের পাশাপাশি তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসে, আবার যেগুলো হচ্ছে গুচ্ছতেও আসে। কোনটা খরস্রোতা নদী, কোনটা দীর্ঘতম নদী, কোন নদীতে বেশি চর জাগে, তারপর হচ্ছে তোমার কোন নদীটা বৃহত্তম। এখন দীর্ঘতম আর বৃহত্তম এই জায়গাটা অনেকে প্যাঁচ লাগায় ফেলে, দীর্ঘতম নদী আর বৃহত্তম নদী এই জায়গায় অনেকে প্যাঁচ লাগায় ফেলে। সো এই কোশ্চেনগুলাই আজকে আমি সুন্দর করে সহজ ভাষায় দেখাই দিব। ঠিক আছে, এটা দাও। রাব্বি হোসেন বলছে কর্ণফুলী নদী, ওকে। তারপরে আর কে আছে? সবাই সবাই একটু কমেন্ট করো। ক্ষণিকের জীবন বলছে খ, কর্ণফুলী। খরস্রোতা, দেখো এই শব্দটা একটু ভালো করে বুঝো যে খরস্রোতা বলতে আসলে কি বুঝাইছে। আমরা সাধারণ জ্ঞান কখনই মুখস্থ করব না। সাধারণ জ্ঞান মুখস্থ করা মানে সেটা তুমি পরীক্ষার হলে গিয়ে অপশন দেখলে, কারণ সাধারণ জ্ঞান যারা কোশ্চেন করে তারা কিন্তু অপশনগুলো এমনভাবে দেয় যে তুমি যতই চেষ্টা করো মুখস্থ করলে সেগুলা মনে রাখতে সম্ভব হবে না। কারণ ভাই এত মোটা মোটা এত তথ্য তো সাধারণ জ্ঞান মানে একটা মহাসাগর, এখানে এত তথ্য পড়ে তুমি পারবা না। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে বলছে খরস্রোতা, এটা খরস্রোতা হবে কর্ণফুলী। এখন এই তথ্যটার সাথেই সাধারণ জ্ঞান অলওয়েজ আমরা রিলেট করে পড়বো। দেখো এখানে আমরা একটা তথ্য পাইছি খরস্রোতা নদী কর্ণফুলী। এখন এই খরস্রোতার কারণে কি কি সুবিধা হইতে পারে এটা একটু আমরা মাথায় নেই। এই খরস্রোতা নদীতে আমরা জানি যে কাপ্তাই একটা বাঁধ আছে, কাপ্তাই বাঁধ আছে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। মানে এখানে হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় জল থেকে, জলের স্রোত অনেক বেশি হয়। যেহেতু খরস্রোতা না, তার মানে তোমার হচ্ছে জলের যে স্রোত বা ঢেউ এটা এত বেশি হয় যে সেখান থেকে তোমার বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কাপ্তাই। আর এটা কোন নদীতে? এটা হচ্ছে কর্ণফুলী নদীতে। তাহলে একটার সাথে রিলেট করে আমরা আরেকটা পড়ে ফেললাম যে বাংলাদেশের খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী। কর্ণফুলী এটা খরস্রোতা হওয়ার কারণে কি সুবিধা পাই আমরা? এটা হচ্ছে কাপ্তাই বাঁধ আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, তাই না? এবং হচ্ছে তোমার এই কর্ণফুলী কিন্তু হচ্ছে তোমার মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি। ভারতের যে মিজোরাম আছে না, মিজোরাম একটা হচ্ছে তোমার প্রদেশ, সেই মিজোরামের লুসাই পাহাড় থেকে এটার উৎপত্তি, মিজোরামের লুসাই পাহাড়। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যে কর্ণফুলী নদীটা এটা হচ্ছে বাংলাদেশের কোন জেলায়? এটা হচ্ছে রাঙামাটি জেলা দিয়ে আসছে, রাঙামাটি জেলা দিয়ে প্রবাহিত হয়েছে বা প্রবেশ করছে, রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ। ঠিক আছে,
এবং পরবর্তীতে এটা হালদার সাথে এসে মিশে চট্টগ্রামের কালুরঘাটে এবং পরবর্তীতে এটা বঙ্গোপসাগরে প্রবেশ করে। এটা আমি ম্যাপের সাহায্যে বুঝাবো, তাইলে তোমরা ইজিলি মনে রাখতে পারবা। ঠিক আছে, ওকে। কোন জেলা? এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি। তাহলে দেখো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো তথ্য জানলাম, গুরুত্বপূর্ণ। নিচের কোনটি খরস্রোতা নদী? আমরা পাইলাম কর্ণফুলী নদী। কর্ণফুলী হচ্ছে এটা, এখানে কি আছে? কাপ্তাই বাঁধ, যেটা হচ্ছে তোমার জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে তোমার হচ্ছে পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তারপরে দেখো এটা মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি, মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি। তারপরে আমরা পাইলাম এটা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? কোন জেলা দিয়ে? রাঙ্গামাটি জেলা দিয়ে এটা প্রবেশ করছে বাংলাদেশে। ঠিক আছে, ওকে। তাহলে এটা যারা এখনো লিখতে পারছো লিখে ফেলছো, বা স্ক্রিনশট দাও, সস দাও, সবাই দ্রুত এটা সস দাও, আমি এখন এটা মুছে ফেলবো। কখন শুরু হয় আমার ক্লাসটা? হচ্ছে তোমরা, আমি আবার একটু বলে দিচ্ছি, আমার ক্লাসটা তোমরা হচ্ছে রবি সোম বুধ এবং শুক্র, এই 4 দিন লিজেন্ড কেয়ার এবং খন্দকার জিকে, এই 2টা পেজে আমার ক্লাসটা তোমরা পাবা। সেটা হোক রাত 8টায় বা রাত 9টায়, এই সময়গুলোতে আমার ক্লাসগুলো পাবা। এবং প্রতিদিন আমি হচ্ছে এই খন্দকার জিকে বইয়ের একদিন করে পড়া দিব, এবং পরের দিন সেই পড়ার উপর লাইভ ক্লাস নিব। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সলভ করে দিব এমসিকিউ, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের এভাবে পড়ায় দিব। ঠিক আছে, বাসায় আর পড়া লাগবে না। ওকে, ডান। যারা এটা করছো তারা ডান লিখো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী? এই যে এটা আমি এই জন্যই সলভ করাই নাই যে এটা আমি এখন পড়াবো। দেখো বাংলাদেশের বৃহত্তম নদী, যারা আসলেই হচ্ছে মুখস্থ করে তারা এটার উত্তর পারবে না, আর যারা বুঝে পড়ে তারা এটার উত্তর পারবা। জাস্ট দেখো, যারা বুঝে পড়ে তারা এটার উত্তর পারবা। সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, তারপর হচ্ছে ফারিয়ান সজীব বলছে খ মেঘনা, ক্ষণিকের জীবন বলছে মেঘনা, শাহিন ইসলাম বলছে ঘ ব্রহ্মপুত্র, মায়াবতী বলছে খ, সে বলছে হচ্ছে মেঘনা, সমন ইসলাম বলছে ব্রহ্মপুত্র। ওকে, এটা খুব ইজি। হ্যাঁ, সবাই অ্যান্সার দাও, আমি চাই সবাই অ্যান্সার দিবা, আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি খুবই খুশি হব তোমরা যদি অনেক ক্লাসটা শেয়ার করে দাও, অ্যাটলিস্ট 500 শেয়ার করো। ঠিক আছে, সবাই 3 থেকে 4টা করে শেয়ার করলেও 500 শেয়ার হয়ে যাবে। দেখো আমরা পড়বো 2টা জিনিস, জাস্ট 2টা জিনিস। একটা হচ্ছে দীর্ঘতম। ও দুষ্ট বোর্ড, দেখো এই যে দেখো, আমরা পড়ব হচ্ছে প্রথমত দীর্ঘতম। কি পড়ব একটু জাস্ট আমি উপরে লিখে দিচ্ছি। আমরা মনে রাখবো দীর্ঘতম, আরেকটা হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, দীর্ঘতম আর বৃহত্তম, এই 2টা প্রাইমারিলি তোমার কাছে মনে হতে পারে আরে ভাইয়া 2টাই তো সেমই, দীর্ঘতম বৃহত্তম আমরা তো 2টা একই বুঝি, মানে 2টাই বড়। কিন্তু আসলে কিন্তু 2টার মধ্যে পার্থক্য আছে। 2টা সাউন্ড সিমিলার বাট নট সিমিলার। কিভাবে? দেখো, দীর্ঘতম বলতে বুঝায় শুধু লম্বায় বড়, দীর্ঘতম বলতে বুঝায় কি শুধু লম্বায় বড়, আর বৃহত্তম বলতে বুঝায় পাশে বড়, বা যেখানে মনে করো পানি ধারণ ক্ষমতা বেশি। শুধু এটা মনে রাখবা, পানি ধারণ ক্ষমতা বেশি। এটা লম্বায় অত বেশি, লম্বায় বড় হবে না, কারণ লম্বায় যেটা বড় সেটা দীর্ঘতম। এটা কি? এটা হচ্ছে লম্বা বড়। তাহলে লম্বায় যেটা বড় সেটাকে বলবো দীর্ঘতম। বৃহত্তম হচ্ছে যেটা পানি ধারণ ক্ষমতা বেশি, সেটা প্রশস্ত হইতে পারে। কিন্তু আমার যেটা মাথায় রাখতে হবে যে এখানে হচ্ছে তোমার পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হইতে হবে। ঠিক আছে, তাহলে তুমি মনে রাখো, এইভাবে মনে রাখতে পারো যে তোমার যে চিকনা একটা বন্ধু আছে না, একদম দেখবা একদম কাঠির মতো শুকনা, লম্বা একদম কাঠির মতো শুকনা, ওইটা বুঝবো ওইটা হচ্ছে দীর্ঘতম। ওইটা দেখলে বুঝবা এই দীর্ঘতম নদী। আর যেটা মনে করো একটু স্বাস্থ্যবান, আমরা মোটা বলবো না, আমরা বলবো কি স্বাস্থ্যবান, এই স্বাস্থ্যবানটা হচ্ছে বৃহত্তম, কারণ তারা দেখবে একটু পানি বেশি খায়, খাবার বেশি খায়। ঠিক আছে, সো এটা হচ্ছে পানি ধারণ ক্ষমতা বেশি। তাহলে আমরা দেখবো দীর্ঘতম কোনটা। দীর্ঘতম মনে রাখবা শুধু এই যে দেখো মেঘনা হচ্ছে একই সাথে
সরি একই সাথে কি রে ভাই, ওকে দেখো মেঘনা হচ্ছে একই সাথে বৃহত্তম, আর যে বৃহত্তম সেই হচ্ছে তোমার প্রশস্ততম, সেই হচ্ছে প্রশস্ততম, আর যে প্রশস্ততম সেই হচ্ছে গভীরতম, সেই হচ্ছে গভীরতম। কারণ প্রশস্ত হচ্ছে মানে কি তোমার সাইডে বড় হইতে হবে, গভীরতম মানে কি এখানে মনে করো হচ্ছে অনেক গভীর হইতে হবে। তারপরে তোমার হচ্ছে নাব্যতম, নাব্যতম মানে কি, নাব্যতম মানে হচ্ছে তোমার এখানে অনেক বেশি তোমার হচ্ছে যে শুষ্ক মৌসুম, সেই শুষ্ক মৌসুমে কম করে হলো 1,00,000 কিউসেক পানি এখানে থাকতে হবে। মানে আমরা দেখি না অনেক নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না, যেমন যমুনাতে দেখো পানি থাকে না, কম থাকে, কিন্তু এই মেঘনাতে সব সময় শুকনো মৌসুমেও বা শুষ্ক মৌসুমেও 1,00,000 কিউসেক পানি থাকে। এটা এই জন্য এটাকে বলা হয় নাব্যতম। আর পদ্মা হচ্ছে শুধু দীর্ঘতম, পদ্মা হচ্ছে শুধু দীর্ঘতম। এবার দেখো তোমাদের কনফিউশন ক্লিয়ার কিনা। হ্যাঁ ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে মেঘনা নদী হচ্ছে তোমার একই সাথে বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম, নাব্যতম, চারটাই। আর এই পদ্মা হচ্ছে শুধু দীর্ঘতম, সে শুধু লম্বায় বড়। আমি বলছি যদি প্রশ্নটা করা হয় বাংলাদেশের কোন নদীটি দীর্ঘতম, প্রশ্নটা ভালো করে বুঝো, বাংলাদেশের কোন নদীটি দীর্ঘতম তাহলে হবে পদ্মা। কিন্তু যদি বলা হয় বাংলাদেশের কোন নদীটি উৎপত্তি স্থল থেকে সমাপ্তি পর্যন্ত সবচেয়ে বেশি দীর্ঘতম, সেটা কিন্তু আবার ব্রহ্মপুত্র। কারণ এটা বেশি পথ, বা বাংলাদেশের কোন নদীটি বেশি পথ অতিক্রম করছে, উৎপত্তি স্থল থেকে বেশি পথ অতিক্রম করছে, সেটা কিন্তু ব্রহ্মপুত্র। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো, নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী। এই বুঝতে পারলে ডান লিখো, সবাই সবাই ডান লিখো, সবাই ডান লিখো, যারা বুঝতে পারছো সবাই ডান লিখো। জাস্ট আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই জিকে নিয়ে একদম পানির মতো সহজ করে পড়াবো ইনশাল্লাহ। জাস্ট আমার ক্লাসগুলা টাইমলি প্রতিনিয়ত করবা, তাহলেই হবে। জিকে আসলে এত কঠিন না, তোমরা এখানে দেখবা যে অনেক টিচার অনেক তথ্য পড়ায়, মানে পড়াইতে পড়াইতে লেখাইতে লেখাইতে সব শেষ করে ফেলে, কিন্তু বিশ্বাস করো জিকে জীবনে এত তথ্য আসবে না, মানে এত জীবনে পড়া লাগে না। ভাই তুমি একটা এডমিশন ক্যান্ডিডেট, তুমি একটা মাত্র ভার্সিটির জন্য পরীক্ষা দিবা, তুমি এখানে কোনো বিসিএস ক্যান্ডিডেট না যে তোমার সব তথ্য মনে রাখতে হবে। সো আমি যা সেই তথ্যগুলোই পড়াবো যেই তথ্যগুলো আসলেই তোমার লাগবে, যেই তথ্যগুলো তোমার পরীক্ষায় আসার মতো, যেগুলো প্রতিনিয়ত পরীক্ষায় আসে, আমি সেগুলোই ফোকাস করে তোমাদের পড়াবো, অত বেশি পড়াবো না যেগুলো জীবনেও লাগে না। ঠিক আছে, ওকে ভাইয়া জিকে কি পড়বো কমন পাওয়ার জন্য? শোনো, কমন পাওয়া আর পরীক্ষায় ভালো করা দুইটা তো এক জিনিস না রে পাগলা। ঠিক আছে, এই দেখো এখানে দেখো, এটা দীর্ঘতম হবে, দীর্ঘতম, প্রশস্ততম, নাব্যতম, বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, আর চরের সংখ্যা বেশি যমুনা নদীতে। এটা একটু আগে আমি বলছি, চরের সংখ্যা বেশি কোথায়, চরের মানে হচ্ছে যেই নদীতে অনেক বেশি চর আছে, হঠাৎ করে দেখবা চর জেগে উঠে, এটা হচ্ছে যমুনা নদীতে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে যমুনা নদীতে। ওকে, হ্যাঁ চিত্র অঙ্কন করে পড়াবো ভাইয়া, চিত্র অঙ্কন করে এই যে পড়াবো। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী আছে, এটা অলরেডি পড়াইছি। দোলাই কোন নদীর পূর্ব নাম? আমি একবারে শেষে গিয়ে তোমাদের একদম প্রত্যেকটা নদীর চিত্র ধরে ধরে পড়াবো, প্রত্যেকটা নদীর কোন নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোন জেলা দিয়ে গেছে, কার সাথে কোথায় মিলিত হয়েছে, হ্যাঁ এই নদী ভাবি বা যারা আছে তাদের সব কিছু পড়াই দিব। ঠিক আছে, ওকে এবার আসো আগে আমরা হচ্ছে মোটামুটি এগুলা সলভ করি। দেখো ধোলাই কোন নদীর পূর্ব নাম? ধোলাই, দেখো তো একটু এটা কেউ গেস করতে পারো কিনা, এগুলা কিন্তু পরীক্ষায় আসে, কোনটা কোন নদীর পূর্ব নাম। ওকে, ধোলাই কোন নদীর পূর্ব নাম? ধোলাই। মোহাম্মদ সারোয়ার সবার আগে বলছে বুড়িগঙ্গা। আচ্ছা, কাউসার আহমেদ বলছে যমুনা, বলছে দোলাই, সে বলছে যমুনা হচ্ছে ধোলাই। আচ্ছা, তারপরে আর কে কে আছে? সবাই সবাই একটু কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখতে চাই। তোমরা কমেন্ট করলে আমার মনে করো ক্লাস নিতে একটু এনার্জেটিক ফিল হয়। ঠিক আছে, যে যারা যারা আছে সবাই ক্লাস করতেছে দেখতে ভাল লাগে। ঠিক আছে, না পারলেও কমেন্ট করবা, কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবা যে শিখতে কোনো ভুল নেই, তুমি যতক্ষণ পর্যন্ত আসল পরীক্ষার হলে বসবা তার আগ পর্যন্ত তোমার সবকিছুই তোমার কি
লার্নিং পিরিয়ড। তুমি এখানে যা শিখতেছো এখানে ভুল করলে কোনো সমস্যা নাই। ভুল করলে কোথায় সমস্যা? ভুল করলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, জাহাঙ্গীরনগরের পরীক্ষায়, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার হলে যা ভুল করলে সমস্যা। তার আগে যত জায়গায় ভুল করবা তত বেশি মনে রাখার সম্ভাবনা। যত বেশি ভুল করবা তখন তুমি ওই জিনিসটা মাথায় নিয়ে নিবা, যাচ্ছে আমি এটা কেন ভুল করলাম, এটা কেন এটা উত্তর এটা হইল না, এটার উত্তর কেন এটা হইছে। এই ধরনের কোশ্চেন যখন তোমার মাথায় ঘুরবে, এগুলো যত বেশি সলভ করবা তত তুমি এগুলো পারবা। ঠিক আছে, ওকে। দেখি তো, জয়িতা পাল বলছে এ বুড়িগঙ্গা, নাসির আহমেদ বলছে খ ব্রহ্মপুত্র, সাবিনা বলছে ক হবে ভাইয়া বুড়িগঙ্গা, মেহারিন সুলতানা বলছে ক হবে, রামি চাকমা বলছে এ, সোহাইব হোসেন বলছে এ, আচ্ছা বুড়িগঙ্গা নদী, ওকে সোহাইব, তারপর হুমায়রা। এই তো খুব ভালো লাগতেছে তোমরা সবাই কমেন্ট করতেছো। দেখো, ধোলাই কোন নদীর পূর্ব নাম? ধোলাই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। ব্রহ্মপুত্র হচ্ছে লৌহিত্য, ব্রহ্মপুত্র হচ্ছে লৌহিত্য, ঠিক আছে। পদ্মা হচ্ছে কীর্তিনাশা, কীর্তিনাশা, আর যমুনা হচ্ছে জোনাই, যমুনা হচ্ছে জোনাই। আমার হাতে লেখা একটু খারাপ, ছোটবেলা ভাবছিলাম ডাক্তার হব, এই জন্য হাতে লেখা খারাপ ইচ্ছে করেই লিখতাম, বুঝছো? কারণ দেখবা সবচেয়ে বেশি খারাপ ডাক্তারদের লেখা। তো আমিও ভাবতাম যে ডাক্তার যেহেতু হব, হাতের লেখা ভালো করে লাভ নাই, এই জন্য আমার হাতের লেখা সবসময় খারাপ। যদি এখন আর ডাক্তার হই নাই, এখন হয়ে গেছি সমাজসেবক, ঠিক আছে, ওকে। তাহলে বুড়িগঙ্গা হচ্ছে ধোলাই, ব্রহ্মপুত্র হচ্ছে লৌহিত্য, পদ্মা হচ্ছে কীর্তিনাশা, যমুনা হচ্ছে জোনাই। এগুলা এই চারটা পড়লে এনাফ, এই চারটা পড়লেই এনাফ। হ্যাঁ, ব্রহ্মপুত্র হচ্ছে নদ। আচ্ছা, এই যে নদ আর নদীর মধ্যে পার্থক্যটা কি? নদ আর নদীর মধ্যে পার্থক্য, নদ নদী, মনে রাখবা নদ আর নদীর মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। নদ দেখতে যেমন, নদীও দেখতে এমন। নদের মধ্যে পানি থাকে, নদীর মধ্যেও পানি থাকে, এখানে কিন্তু স্বর্ণ থাকে না। তাহলে পার্থক্যটা আসলে কি? জাস্ট নামের মধ্যে পার্থক্য। এই নদের শেষে তুমি দেখবা হচ্ছে অবিভক্তি বা শূন্য বিভক্তি, কারক পড়ছো না? যেই নামগুলো শেষে অবিভক্তি শূন্য বিভক্তি সেগুলো হচ্ছে নদ। আর যেই নদীর নামগুলা শেষে মনে করো রশ্মি, দীর্ঘি, আ, হ্যাঁ এগুলা থাকে, সেগুলো হচ্ছে নদী। যেমন কি? যেমন হচ্ছে দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, দেখো অ, এখানে কিন্তু আও নাই, ইও নাই, ইও নাই, তাহলে কি আছে? ব্রহ্মপুত্র, অ অ, কুমার, কুমার, র র র, এখানে কিন্তু আ উ ই কিছু নাই। তাহলে এগুলো হচ্ছে নদ। আর নদী কোনগুলা? যেমন দেখো যমুনা, এই যে দেখো আ, তারপর হচ্ছে মেঘনা, না, তারপরে দেখো কর্ণফুলী, কর্ণফুলী, এই যে ই, তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নদ নদী, জাস্ট এটাই, আর কিছুই না, আর কিছুই নাই, ঠিক আছে। এগুলাই হচ্ছে তোমার পার্থক্য, নদ নদীর পার্থক্য এটাই, আর কিছু না। তাহলে এটা কিভাবে মনে রাখবা? বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা হচ্ছে ধোলাই, ব্রহ্মপুত্র, এটা যেমন এই ব্রহ্মপুত্রের মধ্যে একটা ভাব আছে না, একটা গাম্ভীর্য আছে ব্রহ্মপুত্র, এটাও মনে রাখবা লৌহিত্য, এটার মধ্যে একটা গাম্ভীর্য আছে। পদ্মা কীর্তিনাশা, কারণ পদ্মার তোমার হচ্ছে একসময় পদ্মার পারগুলো এত বেশি ভাঙতো, এত বেশি ভাঙতো, আশেপাশে যত মনে করে যে বাড়ি ঘর মসজিদ স্কুল ছিল সব মনে করো কি হইতো, সব হচ্ছে নদীতে ভাসায় নেওয়া যাইতো, একদম কীর্তিনাশ হয়ে যাইতো। এই জন্য এটাকে কি বলা হয়? কীর্তিনাশা। আর যমুনা, এটা দিয়ে মনে রাখতে পারো যমুনা জোনাই, যতে যমুনা যতে জোনাই, শেষ, এভাবে মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, কুমার, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, এগুলা এই যে কপোতাক্ষ, ওই যে তোমরা মাইকেল মধুসূদনে পড়ছো না কপোতাক্ষ, সেই কপোতাক্ষ নদ, হে নদ, এই হচ্ছে কপোতাক্ষ, অ আছে, তাই না? এগুলাই হচ্ছে নদ, ওকে। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে পারলে ডান লিখো। এই যে দেখো দোলাই, বুড়িগঙ্গা, কীর্তিনাশা, পদ্মা, জোনাই, যমুনা, লৌহিত্য, ব্রহ্মপুত্র, শেষ। এবার তারপরে কোশ্চেনটা আমরা দেখি, ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল, এটা আমি কেন পড়াচ্ছি জানো? আমি কিন্তু বলছি আমি একটু পরে ম্যাপের সাহায্যে সবগুলা দেখাই দিব, কোনো টেনশন লেনে কা নেহি, জোবার ভাইয়ার সাথে আছে, সো কোনো টেনশন নাই। দেখো ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল কোন নদীটির উৎপত্তি? এইটা হয়েছে গত বছর আমরা জানি যে 5 আগস্টের পরে, স্বৈরাচার পতনের পরে 19 আগস্ট একসাথে 12টা জেলায় কি হয়েছিল? তোমার একসাথে নদীতে আইসা ভাসায় দিয়ে গেছিল, এবং তোমার হচ্ছে বন্যা হয়েছিল একসাথে 12টা জেলায়। এই আমাদের হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব অঞ্চলে একসাথে 12টা জেলায় বন্যা হয়েছিল। এটা গত বছর পরীক্ষায় আসে নাই, কিন্তু এই বছর আসবে, এই বছর আসতে পারে, দেখে নিও এই বছর আসবে। কারণ হচ্ছে শুধু একটা বাঁধ খুলে দিছিল ভারত,
এই জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই একটু অ্যান্সার দাও, এটা কি হবে? দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা, এগুলো ফ্রন্টগুলা আরেকটু বড় হইলে ভালোই, তো আমি নেক্সট টাইম আরো বড় করব, কোনো প্যারা নাই, নেক্সট টাইম আরো বড় করব। তোমরা কি শেয়ার দিছো? না, তোমরা তো শেয়ার দিচ্ছ না। তোমরা যদি ক্লাসটা অনেক বেশি বেশি শেয়ার দিতা তাহলে আরো বেশি বেশি স্টুডেন্ট আসতো, আমার আরো ক্লাস নিতে ভালো লাগতো, কিন্তু তোমরা তো শেয়ার দিচ্ছ না। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি আসছে দেখি। ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে কোন নদীটির উৎপত্তি? আচ্ছা, দেখো আমরা জানি ত্রিপুরা, এই যে ত্রিপুরা আমাদের কোন নদী, কোন দিকে আছে দেখো। এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। তো এই যে আমরা জানি এইটা হচ্ছে ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্য, ঠিক আছে, ভারতের ত্রিপুরা প্রদেশ। আর এই জায়গায় কিন্তু হচ্ছে কুমিল্লা, এই কুমিল্লা কিন্তু একসময় ত্রিপুরা রাজ্যেরই ছিল, ঠিক আছে? তার মানে আমরা জানি কুমিল্লায় যে নদীটা আছে সেই নদীটার নাম কি? কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? এখন আরো ক্লিয়ার করে দিলাম, কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে বলো? কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? এটা আমরা জানি যে কুমিল্লার দুঃখ বলা হয় এই যে গোমতী নদীকে। আর এই গোমতী নদী হচ্ছে তোমার এই ত্রিপুরার ডুমুর অঞ্চল থেকে আসছে, ত্রিপুরার ডুমুর অঞ্চল থেকে আসছে। তার মানে এই যে তোমার ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে যে নদীটার উৎপত্তি সেটা হচ্ছে গোমতী, এবং এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। কি বলা হয়? কুমিল্লার দুঃখ, কারণ এখানে পানি একদম নাই বললেই চলে, খুব কম, খুবই কম পানি আছে, ঠিক আছে? ওকে, গোমতী নদী ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে যে নদীটার উৎপত্তি সেটা হচ্ছে ডুমুর। আর এই বাঁধ যেটা খুলে দিছিল সেটাও কিন্তু ডুমুর বাঁধ, সেটা ডুমুর বাঁধ, এটা খুলে দিছিল। তার মানে প্রায় কয়টা জেলায়? 12টা জেলায় বন্যা হয়েছিল। যদি অপশনে 12 না থাকে সেক্ষেত্রে অনেক অনেক পত্রিকা 11 লিখছে, সেই 11টাও তোমরা দিতে পারো যদি অপশনে 12টা জেলা না থাকে। কত তারিখ হয়েছিল? 2024 সালের 19 আগস্ট, মনে রাখবা 19 আগস্ট রাতে, মানে 18 আগস্ট রাতে খুলে দিছিল আর সেটা 19 আগস্ট ধরা হয় আর কি, ঠিক আছে? 19 আগস্ট। নদ নদীগুলো মনেই থাকে না। হুমায়রা ইবনাথ, তুমি জাস্ট আজকের ক্লাসে লাস্ট পর্যন্ত থাকো, আমি তোমাদেরকে এত ইজিলি টেকনিক শিখিয়ে দিব যে মনে থাকতে বাধ্য, জাস্ট মনে থাকতে বাধ্য। দেখো আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন আগে সলভ করি, তারপরে আমি সবাইকে এটা দেখাই দিব, ঠিক আছে? আগে কয়েকটা কোশ্চেন সলভ করি, তারপরে আমি সেটা দেখাই দিব। দেখো আগে আমি দেখি তোমাদের কতটুকু আছে। এই যে এখানে আমাদের নদ নদীর উৎপত্তি স্থলগুলো আছে, তারপর আমি হচ্ছে একটু পরে সেটা দেখাই দিচ্ছি। দেখো এই কোশ্চেনটা আগে আমরা সলভ করি। আমি জাস্ট এত সুন্দর একটা টেকনিক দিব যে তোমরা মনে রাখতে বাধ্য হবা। দেখো, কোন নদী দুটো মিলিত হয়ে কালনী নামে প্রবাহিত হয়? কালনী নামে। প্রত্যেকটা দুইটা নদী যখন মিলিত হয় তখন একটা নদীর নামই পরবর্তী নদী হয়, কিন্তু এই একটা নাম কালনী, যেটা অন্য দুইটা নদীর নাম মিলিত হয়ে এই নামটা ধারণ করছে, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যখন নিজেরা মুখস্থ করো তখন কিন্তু আসলে বুঝতে পারো না, কিন্তু আমরা যখন ক্লাসে করাই, কারণ আমরা তো জানি যে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো আমরা ধরতে পারি, তো সেগুলাই আমরা পড়াই। ওকে, দেখো কোন দুটি নদী মিলিত হয়ে কালনী নাম প্রবাহিত হয়? সবাই একটু অ্যান্সার করে ফেলো। কাউসার আহমেদ বলছে সুরমা ও কুশিয়ারা, সে বলছে সুরমা ও কুশিয়ারা। আচ্ছা, কোনো প্যারা নাই, আমি এখনই দেখাই দিব। আর কে কে আছে? পিবি প্রীতম বলছে গ, সে বলছে সুরমা ও কুশিয়ারা। হুমায়রা ইবনাথ শহীদ বলছে গ। মেহারিন সুলতানা বলছে গ গ গ গ গ, অর্থাৎ সে বলছে ভাইয়া গই হবে। আচ্ছা, বন্যা রয় বলছে 4-এর সি, সুরমা ও কুশিয়ারা। ওকে, তারপরে আর কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইবার আমি যেটা করব যে তোমাদের হচ্ছে, দেখো ওয়েট, দেখো এখন আমি তোমাদেরকে হচ্ছে
এটার অ্যান্সারটা সুরমা ও কুশিয়ারা হবে। কিন্তু কেন সুরমা ও কুশিয়ারা হবে সেটা একটু ম্যাপে দেখাই। চলো, আমি আজকে সবগুলা দেখাবো না, এগুলা বিস্তারিত পরবর্তী কোনো ক্লাসে আমি দেখাবো, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু আমি দেখাই দিই। চলো, দেখো প্রথমত আমরা জানি এই হচ্ছে আমাদের রংপুর বিভাগ, তারপর আমরা সিলেট বিভাগে এসে এই যে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ এবং হচ্ছে এই যে আমাদের হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এখানে একটু মনে করো যে এই যে বিভিন্ন দ্বীপ টিপ আছে, হ্যাঁ বিভিন্ন দ্বীপ আছে, এই পাশে বিভিন্ন নদী আছে। তো দেখো এই যে আমাদের হচ্ছে এখানে আমরা জানি সিকিমের পার্বত্য অঞ্চল, এখানে কি আছে সিকিমের পার্বত্য অঞ্চল। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটা নদী আসছে, সেটা হচ্ছে দেখো এই যে কোন দিক দিয়ে প্রবেশ করছে, এই নদীটার নাম হচ্ছে তিস্তা। মনে রাখো এই নদীটার নাম হচ্ছে তিস্তা। এই তিস্তাটা কোন জেলা দিয়ে প্রবেশ করছে? তিস্তাটা প্রবেশ করছে নীলফামারী জেলা দিয়ে। কিন্তু তিস্তা বাঁধ কোন জেলায় জানো? তিস্তা বাঁধ হচ্ছে আবার লালমনিরহাট। সবাই আমার এটা একটু মনোযোগ দিয়ে, কারো এখন লেখার দরকার নাই, জাস্ট আমার ম্যাপটা দেখো, পরে তোমরা স্ক্রিনশট দিতে পারবা। দেখো তিস্তা প্রবেশ করছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। এটা তোমার এই নীলফামারী কোন জেলা দিয়ে প্রবেশ করছে? নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করছে। কিন্তু তিস্তা বাঁধ কোথায়? তিস্তা বাঁধ হচ্ছে লালমনিরহাটে। তাহলে মনে রাখবা প্রবেশ করছে নীলফামারী দিয়ে, কিন্তু বাঁধ হচ্ছে লালমনিরহাট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো তিব্বতের মানস সরোবর, এই জায়গাটার নাম কি? তিব্বতের মানস সরোবর হ্রদ। এই তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে একটা নদী আসে, এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র তোমার কোন জেলা দিয়ে প্রবেশ করে? এই জেলাটা হচ্ছে তোমার কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। এই তিস্তা আর কুড়িগ্রাম এই দুইজন কোথায় মিলিত হয়? এরা দুইজন কিন্তু কুড়িগ্রামে মিলিত হয়েছে। এই জায়গাটা হচ্ছে তোমার কুড়িগ্রামের চিলমারি। আমি শুধু চিলমারিটা লিখে দেই, কুড়িগ্রামের চিলমারি। ঠিক আছে, কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর একটু সামনে এসে এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, মানে ময়মনসিংহের 4টা বিভাগ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এই 4টা বিভাগ। সিলেট বিভাগেরও 4টা জেলা। ঠিক আছে, তাহলে ময়মনসিংহের যে জামালপুরের দেওয়ানগঞ্জ, আমি ছোট করে লিখি, জামালপুরের দেওয়ানগঞ্জ এই জায়গাটায় এসে 1787 সালে এইখান দিয়ে কিন্তু এইখান দিয়ে প্রবাহিত হইতো। এটা হচ্ছে তোমার পুরাতন ব্রহ্মপুত্র। এটা কি? পুরাতন ব্রহ্মপুত্র। এই জায়গা দিয়ে প্রবাহিত হইতো ময়মনসিংহের এখান দিয়ে। পরবর্তীতে 1787 সালে একটা বিশাল ভূমিকম্প হয়, তার গতিপথ পরিবর্তন করে এই জায়গায় চলে আসে। এইবার আমরা একটু এই পাশে চলে আসি। এই পাশে হচ্ছে নেপালের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী ভারত হয়ে এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে, যেটার ভারতের নাম হচ্ছে গঙ্গা। ভারতের যেটার নাম কি? গঙ্গা। আর এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে, নাম হয়ে যায় পদ্মা। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে নাম হয় কি? পদ্মা। এই পদ্মা দিয়ে প্রবেশ করে এসে এই যে রাজবাড়ির গোয়ালন্দ, কোথায়? রাজবাড়ির গোয়ালন্দতে এসে এই পদ্মা আর হচ্ছে এই যমুনা, এটা নাম হয়ে যায় কি? এটা নাম হয়ে যায় যমুনা। এই পদ্মার যমুনা মিলিত হয় কোথায়? এই রাজবাড়ির গোয়ালন্দতে। দেখো আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো, আসলে কিন্তু এখান থেকেই আসবে। আসলে কি হবে? এখান দিয়েই আসবে। ঠিক আছে ভাইয়া, এই পেজে কি আপনার ক্লাস নিয়মিত পাবো? হ্যাঁ ভাইয়া, এই পেজে আমার ক্লাস নিয়মিত পাবা। তাহলে দেখো প্রথমে আমরা পাইলাম কি? প্রথমে আমরা পাইলাম তিস্তা হচ্ছে নীলফামারী দিয়ে প্রবেশ করছে। তারপরে পাইলাম আমরা তিব্বত থেকে একটা নদী ব্রহ্মপুত্র আসছে।
ব্রহ্মপুত্র এসে এই কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে তোমার হচ্ছে চিলমারিতে কি হয়, তিস্তার ব্রহ্মপুত্র মিলিত হয়। পরবর্তীতে জামালপুরের দেওয়ানগঞ্জে এসে 1727 সালে সেটা যমুনা নামে নতুন একটা স্রোতধারার প্রবাহিত হয়। এই স্রোতধারার সাথে মিশে যায় পদ্মা। তাহলে পদ্মার যমুনা কোথায় মিলিত হয়েছে যদি প্রশ্ন হয়, পদ্মার যমুনা মিলিত হয় রাজবাড়ির গোয়ালন্দতে। আর এই পাশ দিয়ে একটা নদী আছে তোমার, এটা হচ্ছে আসামের নাগামণিপুর অঞ্চল। এই নাগা মাও সংসা বলা হয়। এই তোমার হচ্ছে নাগামণিপুর এখান দিয়ে একটা নদী আসে, নাম হচ্ছে বরাক। এখান দিয়ে একটা নদী যায় তুইবাই। তো এই বরাক নদীটা সিলেটের কাছাকাছি এসে, এখান থেকে কিন্তু সিলেটের কাছাকাছি এসে এই সুরমা আর এই কুশিয়ারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। নদীটার নাম কি মনে রাখবা? বরাক। নদীটার নাম কিন্তু বরাক, যেটা হচ্ছে তোমার আসাম থেকে আসে, নাগামণিপুর অঞ্চল থেকে আসে, এসে সিলেটের কাছাকাছি এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে এটার নাম হয়ে যায় সুরমা আর এটার নাম হয়ে যায় কুশিয়ারা। এই সুরমার কুশিয়ারা পরবর্তীতে তোমার এই যে এই হবিগঞ্জ, এই জায়গাটার নাম হচ্ছে তোমার হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এটাও কিন্তু একটা সিলেটের জেলা, হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এই যে জায়গায় সুরমার কুশিয়ারা দুইজন মিলিত হয় তাদের যে নতুন স্রোতধারা সেটার নাম হয়ে যায় কালনী। সেটার নাম হয় কি? কালনী। এই দেখছো, এবার একটু আগে বলছিলাম না যে কালনী নামটা, এই যে সুরমা আর কুশিয়ারা এই দুইটা নদীর নাম মিলিত হয়ে নতুন নাম হয় কি? কালনী। অর্থাৎ এই সুরমা কুশিয়ারার মধ্যে মিলন হয় তাদের একটা বাচ্চা হয়, বাচ্চাটা হয় কালো, এই জন্য তার নাম দিয়ে দেয় কালনী। এভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে সুরমার কুশিয়ারার বিবাহ বন্ধনের মাধ্যমে একটা কালো বাচ্চা হয় যার নাম হয় কালনী, এবং কালনী একটু সামনে এসে মেঘনা নাম ধারণ করে। এবং এই মেঘনা আর হচ্ছে এই পুরাতন ব্রহ্মপুত্র, এই দুইজন আবার কোথায় মিলিত হয়? এই দুইজন মিলিত হয় ভৈরবে। ভৈরব কোথায়? কিশোরগঞ্জের ভৈরবে। আর এটা কিন্তু মনে রাখবা 65তম প্রস্তাবিত জেলা। আমাদের জেলা কয়টা? জেলা হচ্ছে আমাদের 64, আর এটা হচ্ছে 65তম প্রস্তাবিত জেলা ভৈরব। হ্যাঁ, ম্যাপ কোনটা? ও এটা পরে চলে আসবে, এটা বড় করছি আমি, ঠিক আছে? তাহলে ভৈরব 65তম প্রস্তাবিত জেলা। তাহলে আমরা কি মনে রাখবো? যে এই যে দেখো এই মেঘনা প্রথমে নাম ছিল কি? সুরমা কুশিয়ারা। তাদের মিলন হয় বাচ্চা হয় কালো, কালনী একটু সামনে এসে আবার নাম হয়ে যায় মেঘনা। তার পরবর্তী তার কালনী নামটা তার পছন্দ হয় না, এই জন্য তার বাপ মা তাকে আবার আকিকা করে নাম দেয় মেঘনা। তো এই মেঘনা আবার পরবর্তীতে কার সাথে মিলন হয় ব্রহ্মপুত্রের সাথে। এই ব্রহ্মপুত্র আর মেঘনার মিলন হইয়া মেঘনা আবার ব্রহ্মপুত্রে ছাইরা দিয়া সে আবার মেঘনা নামে কি হয়? প্রবাহিত হয়। এই মেঘনা নাম প্রবাহিত হইয়া সে আসে চাঁদপুরে আবার এই পদ্মা নদী, পদ্মার যমুনার যে মিলন হয়, তারপরে তারা আবার চলে আসে পদ্মা নাম ধারণ করে। কি? পদ্মা নাম ধারণ করে তারা চলে আসে কোথায়? চাঁদপুরে। এই যে দেখো চাঁদপুর, এই চাঁদপুরে চলে আসে। এই চাঁদপুরে পদ্মা আর এই পাশে আছে মেঘনা। চাঁদপুরে পদ্মার মেঘনা মিলন হয়ে আবার মেঘনা নামে বঙ্গোপসাগরে চলে আসে। মেঘনা নাম দিয়ে নোয়াখালী, তারপরে ফেনী, ওই পাশ দিয়ে বঙ্গোপসাগরে এসে পতিত হয়। এই হচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলা। এই হচ্ছে আমাদের কি? গুরুত্বপূর্ণ নদীগুলা। বুঝতে পারছো? একদম সহজ, চিত্র বুঝে পড়তে পারলে একদম সহজ। আমি আরেকবার একটু রিভাইজ দেই। চলো একদম সহজ ঠান্ডা মাথা একবার রিভাইজ দেই। প্রথমে আমরা পাইছি সিকিমের পার্বত্য অঞ্চল, এখান থেকে তোমার একটা নদী আসে তিস্তা। এখান দিয়ে তিস্তা নদীরা নীলফামারী দিয়ে প্রবেশ করে এবং লালমনিরহাটে তিস্তা বাঁধ। পরবর্তীতে এখান দিয়ে তিব্বতে যে মানস সরোবর হ্রদ, সেখান থেকে একটা নদী আসে ব্রহ্মপুত্র, সেটা কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে। এই কুড়িগ্রামের চিলমারিতে তিস্তা আর ব্রহ্মপুত্র মিলিত হয়। তারপরে একটু সামনে যায়, এই ব্রহ্মপুত্র হচ্ছে এখান দিয়ে মিলিত হইতে থাকে ময়মনসিংহ দিয়ে। কিন্তু পরবর্তীতে এইটা 1787 সালে, কত সালে? 1787 সালে একটা ভূমিকম্পের কারণে এখান দিয়ে একটা নতুন প্রবাহিত হয়, একটা নতুন স্রোতধারা প্রবাহিত হয়। এইটার নাম হয়ে যায় যমুনা। তাহলে যদি বলা হয় যমুনা কোন নদী থেকে আসছে? যমুনা ব্রহ্মপুত্র থেকে আসছে। পরবর্তীতে যমুনা আর এখান দিয়ে হিমালয়,
এই হিমালয় এটার নাম হয় গঙ্গা, এই গঙ্গা এটা ভারতে এসে গঙ্গা নাম হয় এবং বাংলাদেশে এসে পদ্মা নাম হয়। এটা প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, প্রবেশ করে এই পদ্মা আর যমুনা এই দুইজনের মিলন হয় কোথায়? রাজবাড়ির গোয়ালন্দতে। পরবর্তীতে সেটা পদ্মা নামে প্রবাহিত হয়। আর এইখানে আইসা এই পুরাতন ব্রহ্মপুত্র, আর এই যে দেখো এই তোমার হচ্ছে আসামের নাগামণিপুর অঞ্চল, এখান থেকে একটা নদী আসে বরাক, এই পাশ দিয়ে একটা তুইবাই নদী যায়। এই বরাক নদী হচ্ছে সিলেটের একটু আগে আইসা দুই ভাগে ভাগ হয়, একটা সুরমা একটা কুশিয়ারা, তাদের মধ্যে মিলন হয় হবিগঞ্জের আজমেরিগঞ্জে। তারপরে এটা একটু সামনে আসা নাম হয় কালনি, কালনির একটু সামনে আসা নাম হয় ওই নদীটারই মেঘনা, মেঘনা আবার এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় ভৈরবের কিশোরগঞ্জে। পরবর্তীতে এটা আইসা হচ্ছে তোমার মেঘনা নাম ধারণ কইরা তোমার এই যে এখানে হচ্ছে কি পদ্মা, আর এই পাশে হচ্ছে মেঘনা, এই পদ্মার মেঘনা মিলিত হয় চাঁদপুরে, চাঁদপুর থেকে একটু সামনে আসা এটা মেঘনা নামে বঙ্গোপসাগরে চলে যায়। শেষ। ঠিক আছে, আমি একসাথে সবগুলো পড়াই দিলাম, কিন্তু এখানে আরো অনেকগুলো আছে, এখানে আরো অনেকগুলো আছে। দেখো এই যে এই পাশে তোমার যেই এই পাশে তো ইন্ডিয়া আমরা জানি তাই না, এই পাশে ইন্ডিয়া, এই ইন্ডিয়া আর বাংলাদেশের এই যে তোমার বর্ডার আছে না, এখানে কিন্তু হারিয়াবাঙ্গা নদী, মাথায় রাখবা এখানে কিন্তু হারিয়াবাঙ্গা নদী। যদি বলা হয়, যদি বলা হয় যে ভারত আর বাংলাদেশকে বিভক্ত করছে কোন নদী, মানে পশ্চিমবঙ্গের ওই সাইড দিয়ে, তাহলে সেটা কিন্তু হারিয়াবাঙ্গা নদী। যদি বলা হয় ভারত এবং বাংলাদেশ এই দুইটা নদীকে বিভক্ত করছে কোন নদী বা সীমান্তে কোন নদী আছে, সেটা হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। ভারত এবং বাংলাদেশের যে পশ্চিমবঙ্গের সাইডটা, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ মেনলি। আর এই পাশে তোমার এই যে দেখো বাংলাদেশ এবং মিয়ানমার, এইটা হচ্ছে নাফ নদী দ্বারা সীমান্ত তোমার বিভক্ত করা হয়েছে। এই নাফ নদীর এই পাশে বাংলাদেশ, নাফ নদীর ওই পাশে হচ্ছে তোমার মিয়ানমার। আর নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার, কোথাও কোথাও 57 কিলোমিটার দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে নাফ নদী। দেখো মনে রাখবা বাংলাদেশের টোটাল আন্তঃসীমান্ত নদী কয়টা, একটু আমাকে সবাই অ্যান্সার করো। এবার এবার আমি দেখবো, এবার তোমরা আমাকে কয়েকটা, এটা একটা স্ক্রিনশট নাও, আগে এটার একটা স্ক্রিনশট নাও, দ্রুত 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 সবাই এটার স্ক্রিনশট নাও। হুগলি নদী দরকার নাই, হুগলি নদী এটা দরকার নাই, এটা বাংলাদেশে না, এটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে, কলকাতা। যেগুলা দরকার সেগুলো বুঝো। সবাই সবাই স্ক্রিনশট নিয়ে ডান লেখো, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো। রহিন ইসলাম, আহ, রাওয়াহিন ইসলাম তানামি বলছে 57টা। ওকে ওকে, আচ্ছা এবার চলো আমি এটা একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিছো, আমি এটা একটু মুছে দিচ্ছি। ও আচ্ছা, আমি আবার নতুন করে আঁকতেছি, সমস্যা নাই। এবার কিছু জায়গা হচ্ছে বাকি ছিল, সেগুলো আমি একটু দেখাবো, চলো। প্রথমে আমি একটু বলে নেই যে বাংলাদেশ আর বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টা। বাংলাদেশের আন্তঃসীমান্ত, আন্তঃসীমান্ত নদী তো বুঝো, আন্তঃসীমান্ত নদী মানে হচ্ছে অন্য দেশের সাথে, যেই অন্য দেশের সীমান্তের সাথে যেটা লাগোয়া। ঠিক আছে, এমন নদী আছে 57 ভার্সেস 58, 57 অথবা অবলিক 58, এই 57টাই আমরা ধরবো, আমরা ধরবো 57টা, তবে অপশনে 57 না থাকলে 58 দিব, 57 হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আর উইকিপিডিয়ার মধ্যে 58টা, তবে আমরা 57 পড়ব। যদি বলা হয় ইন্ডিয়ার সাথে আন্তঃসীমান্ত নদী কয়টা, ইন্ডিয়ার সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তোমার 54টা। আর যদি বলা হয় মিয়ানমারের সাথে কয়টা, মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তোমার 3টা। আমরা জানি মিয়ানমারের সাথে আমাদের 3টা জেলা সীমান্ত আছে, তেমনি মিয়ানমারের সাথে আমাদের 3টা নদী সীমান্ত আছে। ঠিক আছে, মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী 3টা, আর হচ্ছে ইন্ডিয়ার সাথে 54টা। মিয়ানমারের সাথে 3টা কি কি, সাঙ্গু, সাঙ্গু, নাফ, আর এটা হচ্ছে মাতামুহুরি, মাতামুহুরি, মাতামুহুরি। ঠিক আছে, সাঙ্গু, নাফ, মাতামুহুরি, মিয়ানমারের সাথে এই 3টা।
আর এই নাফ নদী দিয়ে মেনলি বাংলাদেশ এবং মিয়ানমার পার্থক্য হয়েছে, বিভক্ত হয়েছে। ইন্ডিয়ার সাথে কয়টা? 54টা। ইন্ডিয়া তোমার হচ্ছে বাংলাদেশ থেকে একটা নদী ইন্ডিয়ায় গেছে, আবার বাংলাদেশে ফিরে আসছে, সেই একটা নদীর নাম কি? কুলিক। বাংলাদেশ থেকে একটা নদী ইন্ডিয়ায় গেছে, সেটা হচ্ছে কুলিক, সেটা হচ্ছে ঠাকুরগাঁও দিয়ে গেছে। ঠিক আছে। আবার কিছু আছে আন্তঃসীমান্ত, যেগুলো হচ্ছে তোমার ওই যে আপুটা মহান দিয়ে আমরা পড়াই, মহানন্দা নদী, তিস্তা নদী, আত্রাই নদী, হ্যাঁ, এগুলো আমরা পড়াই, এগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী। সো এগুলো তোমরা লেকচার শিটে বা বইতে পাবা, সবগুলো আমার পড়ানোর দরকার নেই, আমি যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়াই দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, 3টা, ভারতের সাথে 54টা, মিয়ানমারের সাথে 3টা। এটা আশা করি সবাই বুঝতে পারছো। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 57টা, ইন্ডিয়ার সাথে 54, মিয়ানমারের সাথে 3টা। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে একটা নদী গেছে, সেটা হচ্ছে কুলিক। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আবার ফিরে আসছে এমন নদী আছে 4টা। ওকে, এবার আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখো। এই যে হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম এরিয়াটা। হ্যাঁ, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এরিয়াটা, এটা হচ্ছে তোমার খাগড়াছড়ি, মাথায় রাখো, এটা হচ্ছে খাগড়াছড়ি। আর এটা হচ্ছে তোমার রাঙামাটি, এটা হচ্ছে বান্দরবান, এটা হচ্ছে তোমার কক্সবাজার, আর এটা হচ্ছে চট্টগ্রামের মানে মেন। আর এখানে তো আমরা জানি ফেনী আছে, হ্যাঁ, ফেনী। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ম্যাপের একদম নিচের যে জায়গাগুলো আছে, ম্যাপের একদম নিচের যে কয়টা জেলা আছে। তো মনে রাখবা, এই হচ্ছে রাঙামাটি, এই রাঙামাটি সবচেয়ে বড় জেলা আমরা জানি আয়তনে। এই রাঙামাটি কিন্তু যে নদীটা আসছে, সেটা হচ্ছে এই পাশে কিন্তু হচ্ছে ভারতের মিজোরাম, এই পাশে ভারতের কি? মিজোরাম। এবং এখানে এই মিজোরাম থেকে যে নদীটা আসছে, মিজোরামের লুসাই পাহাড়, সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হচ্ছে তোমার কর্ণফুলী। নদীর নাম হচ্ছে কি? কর্ণফুলী। আর এই যে খাগড়াছড়ি, এই খাগড়াছড়ির বাদনাতলিতে, মনে রাখবা, খাগড়াছড়ির বাদনাতলিতে একটা নদী আছে, সেটার নাম হচ্ছে তোমার হালদা। খুবই গুরুত্বপূর্ণ নদী, হালদা। এটা হচ্ছে বাংলাদেশি উৎপত্তি, বাংলাদেশি শেষ এমন একটা নদী আছে। এটা তোমার এই খাগড়াছড়ির বাদনাতলি থেকে উৎপত্তি হয়ে এই চট্টগ্রামের কালুরঘাটে এসে মিলিত হয়, এই হচ্ছে তোমার এই ইয়ের সাথে, কর্ণফুলী নদীর সাথে। তারপর মিলিত হয়ে এটা বঙ্গোপসাগরে এখান দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পারছো? যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের একমাত্র যে নদীটা বাংলাদেশি উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি, এই যে হালদা। আবার এটা হচ্ছে তোমার বঙ্গবন্ধু মৎস্য, তোমার হচ্ছে এটাকে প্রাকৃতিক মৎস্য হেরিটেজ কেন্দ্র বলা হয়, এটা হচ্ছে হালদা। আর এখানে রুই মাছ অনেক বেশি, মানে তোমার রুই মাছ সহ অন্যান্য যে মাছ আছে ইজিলি এখানে তোমার পোনা উৎপাদন করতে পারে। এই জন্য এটাকে বলা হয় তোমার প্রাকৃতিক অভয়ারণ্য কেন্দ্র, অভয়ারণ্য না কি যেন বলা হয়, মানে হচ্ছে হেরিটেজ কেন্দ্র। তো এটা হচ্ছে তোমার খাগড়াছড়িতে, হালদা নদী, খাগড়াছড়ির বাদনাতলিতে। ঠিক আছে। আর এই যে বান্দরবান এবং হচ্ছে বান্দরবান আছে না, এইখানে আমরা জানি হচ্ছে তোমার মিয়ানমারের কি আছে, এখানে হচ্ছে তোমার মিয়ানমার। এই মিয়ানমারের সাথে একটা নদী মিয়ানমার থেকে আসছে বান্দরবানে, আরেকটা নদী আসছে কক্সবাজারে। একটা হচ্ছে তোমার সাঙ্গু নদী, আরেকটা হচ্ছে তোমার নাফ নদী। ঠিক আছে। মানে এগুলো হচ্ছে মিয়ানমারের আরাকান পর্বত। এই আরাকান পর্বতটা হচ্ছে তোমার মেনলি বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে। তার মানে আমরা দেখলাম মিয়ানমারের যে সীমান্ত আরাকান পর্বত, সেখান থেকে আসছে সাঙ্গু আর হচ্ছে নাফ নদী। আর আরেকটা নদী আছে বান্দরবনের, সেটা হচ্ছে মাতামুহুরী। বান্দরবনের লামার মইবার পর্বত, লামা, এটা হচ্ছে তোমার এখানে সীমান্তবর্তী হয়েছে। এটা হচ্ছে তোমার মাতামুহুরী। এটা কি? মাতামুহুরী। এটা বান্দরবানের লামার মইবার পর্বত। ঠিক আছে। তাহলে আমরা সাঙ্গু পাইলাম, মাতামুহুরী পাইলাম, নাফ পাইলাম। ওকে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো।
হ্যাঁ, বাংলাদেশ থেকে ওই 4টা হচ্ছে ফিরে আসছে, আর একটা হচ্ছে কুলিক, সেটা আর আসে নাই, সেটা বাংলাদেশ থেকে ভারতে গেছে। ভাইয়া নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায়? নিঝুম দ্বীপ হচ্ছে তোমার মেঘনা নদীর মোহনায়, আর হচ্ছে তোমার এটা বঙ্গোপসাগরে পড়ছে, বঙ্গোপসাগরে, বাট এটা মেঘনা নোয়াখালীতে। নোয়াখালী কোন নদীর পাশে? দেখো নোয়াখালী কিন্তু এই যে নোয়াখালীর যে ভাসানচর, নিঝুম দ্বীপ, এগুলো কিন্তু ওই মেঘনা নদীতে। ঠিক আছে, ওকে, এটার স্ক্রিনশট আশা করি নেওয়া শেষ। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। এটা আমরা হচ্ছে এবার নেক্সট প্রশ্নে যাব। দেখো এই যে এইবার আশা করি তোমরা সবাই পারবা। এবার দুবদাব অ্যান্সার দিয়ে ফেলো, এবার শুধু দুবদাব অ্যান্সার দিবা, কারণ এতক্ষণ আমি পড়াইছি। এবার দেখো ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? এটা আমি মাত্রই পড়াইছি, এবার তোমরা অ্যান্সার দিবা। ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে প্রবেশ করছে? সবাই দ্রুত অ্যান্সার দাও। মেহরিন সুলতানা বলছে 9-এর খ কুড়িগ্রাম। হুমায়রা ইবনাথ শহীদ বলছে ঘ, সে বলছে লালমনিরহাট। মেহরিন সুলতানা বলছে কুড়িগ্রাম। হিবিস্কাস রোজা সিনেসিস, সে বলছে কুড়িগ্রাম। ওকে, তাহলে এটার আনসার যেহেতু আমরা পড়ছি অলরেডি, সো এটা আমরা জানি এটা হচ্ছে কুড়িগ্রাম হবে। এটার আনসারটা কি হবে? কুড়িগ্রাম হবে। এই যে কুড়িগ্রাম হবে, যেহেতু ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে, রাইট। ওকে, তারপরের কোশ্চেনটা আমরা দেখি। দেখো একবার কিন্তু আমরা পড়ে ফেলছি, এই জন্য এখন বাকিগুলা ইজি মনে হবে। তারপরে দেখো নদী যখন সমুদ্রে, এটা খুব ভালো একটা কোশ্চেন। নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হয় তখন সেই পতিত স্থানকে কি বলে? নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হয় তখন সেই পতিত স্থানকে কি বলে? এটা একটা পরীক্ষায় আসছিল, এটার আনসারটা দাও। নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হয় তখন তাকে কি বলে? এটার আনসারটা সবাই দ্রুত দিয়ে ফেলো। আমি এখানে তোমাদের আরো কয়েকটা টার্ম শিখাবো, কিওয়ার্ড শিখাবো, ঠিক আছে? তানামি বলছে ভাইয়া খ হবে, মোহনা হবে। প্রীতম বলছে ভাইয়া খ হবে, সে বলছে মোহনা হবে। ওকে, সবাই অ্যান্সার দাও, আমি সবার অ্যান্সার চাই। মোহনা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? মোহনা হবে, ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে। আর নদী সঙ্গম মানে কি? দুইটা নদী যখন একসাথে মিলিত হয় সেটাকে নদী সঙ্গম বলে। সঙ্গম মানে কি? মিলন, আর এটাকেই নদী সঙ্গম বলে। এবার দেখো তো তোমাদের হচ্ছে একটা জিনিস দেখাই, আগে একটু দেখাই দিই। তোমরা কি হচ্ছে উপনদী আর শাখা নদী এই দুইটা জিনিস বুঝো? উপনদী ভার্সেস শাখা নদী, উপনদী শাখা নদী। দেখো উপনদী হচ্ছে এইটা একটা নদী, বাট তোমার হচ্ছে এটা নদী থেকে অল্প একটু ছোট, মানে নদী থেকে অল্প একটু ছোট। ধরো এটা হচ্ছে তোমার মূল নদী, এটা হচ্ছে কি? মূল নদী। এই মূল নদীটা যখন অন্য একটা ছোট নদী আইসা যখন এই নদীতে মিলিত হয়, এটা মনে করো একটা নদী উৎপত্তি হয়েছে, একটা উৎপত্তি কেন্দ্র থেকে একটা নদী, ছোট নদী যখন একটা মূল নদীর সাথে, যেমন মেঘনা, পদ্মা, যমুনা, এইসব মূল নদীর সাথে মিলিত হয় তখন সেটাকে বলে উপনদী। আর এই শাখা নদী হচ্ছে তোমার, এটা হচ্ছে ধরো মূল নদী, এটা হচ্ছে মূল নদী, আর এই মূল নদী থেকে যখন ছোট্ট একটা নদী আবার নতুন করে তৈরি হয় তখন সেটাকে বলা হয় শাখা নদী। এটাই হচ্ছে মূল নদী আর উপনদী আর শাখা নদীর পার্থক্য। মূল নদী হচ্ছে এখানে আইসা ছোট্ট একটা নদী উৎপত্তি কেন্দ্র থেকে আইসা এখানে মিলিত হয় জাস্ট, মানে এই উপনদী হচ্ছে পানি দেয়, উপনদী তোমার মূল নদীকে পানি দেয়, মনে রাখবা, উপনদী মূল নদীকে পানি দেয়, আর শাখা নদী মূল নদী থেকে পানি নেয়। কারণ শাখা মানে তো বুঝি ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চ কি করে, যে মাদার কোম্পানি যেটা বা মূল যেটা সেটা থেকে পানি নেয় বা
টাকা পয়সা নেয়। আর এটা হচ্ছে মূল নদী, এটা হচ্ছে তোমার দেয়, উপনদী হচ্ছে আরো দেয়। ঠিক আছে, সে হচ্ছে আরো দেয়। এটাই। তাহলে মনে রাখবো আমরা, উপনদী হচ্ছে মূল নদীকে পানি দেয়, আর শাখা নদী হচ্ছে মূল নদী থেকে পানি নেয়। এটাই। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন সলভ করি। দেখো, তিস্তা নদীর উৎপত্তিস্থল মাত্র পরে আসছি, এবার বলো তিস্তা নদীর উৎপত্তিস্থল, মাত্রই পরে আসছি। ভাইয়া, হারিয়াবাঙ্গা নদীর মোহনায় কোন দ্বীপ? হারিয়াবাঙ্গা নদীতে একটা হচ্ছে তোমার ইয়ে দ্বীপটা ছিল, ওই যে তোমার হচ্ছে কি বলে, ওই যে তোমার সাতক্ষীরা, যেটা যেই হারিয়াবাঙ্গা, এটাকে বলা হচ্ছে তোমার আম, তাল তাল কি দ্বীপ যেন, এটা হচ্ছে তোমার 2010 সালে ডুবে গেছিল। কি যেন, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, তালদিয়া দ্বীপ না কি যেন হচ্ছে, ওই 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 দ্বীপটা, আমি এটা এটা পড়াইছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা, এখন আমার মাথায় আসতেছে না। ওইটা হচ্ছে একই সাথে হারিয়াবাঙ্গা নদীর মোহনায়, আবার বঙ্গোপসাগরের বুকে, আবার সাতক্ষীরায়। হ্যাঁ, এখন আমার মাথায় আসতেছে না, তোমাদের কারো মাথায় আসলে একটু জানাও। ওকে, হুমায়রা ইবনাত শহীদ বলছে খ সিকিমের পার্বত্য অঞ্চল। ওকে, সে বলছে সিকিমের পার্বত্য অঞ্চল, আমি কিন্তু মাত্র এটা পরে আসছি। প্রীতম বলছে গ আসামের লুসাই পাহাড়। রহিন ইসলাম তানামি বলছে খ সিকিমের পার্বত্য অঞ্চল। হ্যাঁ, দক্ষিণ তালপট্টি, রাইট রাইট, দক্ষিণ তালপট্টি, এই তো হুমায়রা বলছে দক্ষিণ তালপট্টি। ওকে, এটাই দক্ষিণ তালপট্টি। এটা হচ্ছে 1980 সালে উঠছিল, পরে এরশাদ ওই সময় ক্ষমতায় ছিল, 1980 দশকে, মানে 80-র দশকে আর কি। পরবর্তীতে এটা নিয়ে অনেক কাহিনী হয়, এরশাদ এটা নিয়ে মামলাও করে, কিন্তু পরবর্তী 2010 সালে এটা ভারত প্রথমে নিয়ে নিছিল, পরে 2010 সালে এটা ডুবে গেছে আবার। ওকে, হ্যাঁ, দক্ষিণ তালপট্টি। যদি বলা হয় দক্ষিণ তালপট্টি তোমার কোথায়, যদি প্রশ্নটা এইভাবে হয় দক্ষিণ তালপট্টি কোথায় ছিল, তাহলে অপশন আগে দেখবা কোনটা। যদি বলে লোকেশন, তাহলে সাতক্ষীরা। যদি বলে কোন নদী, তাহলে হবে হারিয়া ভাঙ্গা, হারিয়া ভাঙ্গা। ঠিক আছে, আর যদি বলে কোথায়, যদি অপশনে দুইটার একটাও না থাকে, তাহলে হবে বঙ্গোপসাগরের বুকে, বঙ্গোপসাগরের বুকে। হারিয়াবাঙ্গা নদীর মোহনা মানে কি? মোহনা কোন জায়গাটা? যখন হারিয়াবাঙ্গা নদী বঙ্গোপসাগরে প্রবেশ করছে, ওই জায়গাটাই তো মোহনা, তাই না? এই জন্য তিনটাই হবে। ইংলিশ ভার্সন সহ দিলে কি হয়? ইংলিশ ভার্সনের জন্য আমাদের আলাদা ক্লাস আছে, সেখানে আমরা ইংলিশ ভার্সন পড়াবো, কারণ অনেকে ইংলিশ ভার্সন পড়তে গেলে একটু স্ট্রেস ফিল করে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইংলিশ ভার্সন পড়াচ্ছি না, বাট ইংলিশ ভার্সনের জন্য আলাদা আমরা পড়াবো। আমাদের বিউপি, জাহাঙ্গীরনগর, এগুলোর জন্য ইংলিশ ভার্সনে আলাদা ক্লাস হয়। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল হবে। আমি একটু আগে বলছি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে কোনটা আসছে? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে পদ্মা, পদ্মা। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আসছে তিস্তা। আর আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড় থেকে আসছে, আমরা বলছিলাম যে তোমার হচ্ছে কি বলে, মেঘনা আসছে, মেঘনা আসছে, তারপরে তোমার হচ্ছে সুরমা আসছে, সুরমা, তারপরে কুশিয়ারা, এই তিনটা নদী আসামের লুসাই পাহাড় থেকে আসছে। তারপরে তিব্বতের কৈলাস শৃঙ্গ, এখান থেকে আসছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র আসছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাই ছিল আমাদের। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখলাম। এবার আমরা লাস্ট আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা দেখবো। চলো, মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়? আচ্ছা, এটা আমরা পড়াইছি অলরেডি। যমুনার প্রধান শাখা নদী কোনটা? এখানে হচ্ছে এটা, এগুলা তোমরা পরে পড়ো। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটা? এটা আমি পড়াইছি, নাফ। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ। মহানন্দা কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? এটা পঞ্চগড় দিয়ে প্রবেশ করছে, মনে রাখবা। এটা ঢাবিতে আসছিল। মহানন্দা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করছে? এটা বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে প্রবেশ করছে, একটা আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশে কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস কোনটা? এটা আমি বলছি, এটা হচ্ছে হালদা নদী। বাংলাদেশে কার্প জাতীয় মাছের রেণু হচ্ছে হালদা নদীর প্রধান উৎস। যমুনার উপনদী কোনটা? ধরলা, তিস্তা, করতোয়া, সবগুলাই হবে। ঠিক আছে, মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটা? এটা আমি পড়াইছি, সেটা পারবা। কুশিয়ারা, সুরমা নদী মিলিত, এইটা একটু বলো। কুশিয়ারা ও সুরমা নদী কোথায় মিলিত হয় এটা বলো। কুশিয়ারা ও সুরমা নদী কোথায় মিলিত হয়?
সবাই সবাই অ্যান্সার করো। কুশিয়ারা ও সুরমা নদী কোথায় মিলিত হয়? হুমায়রা ইবনাথ শহীদ বলছে খ গোয়ালন্দ। পিবি প্রীতম বলছে খ গোয়ালন্দ। আচ্ছা, না ওইটা আগের বলছিলা। ওকে, শহীদ বলছে গ। হ্যাঁ, এটা হবে গ, হবিগঞ্জের আজমেরীগঞ্জ। কোথায়? হবিগঞ্জের আজমেরীগঞ্জ। হবিগঞ্জের আজমেরীগঞ্জ। কুশিয়ারা সুরমা নদী মিলিত হয় হবিগঞ্জের আজমেরীগঞ্জ, এটা পড়াইছি। ওকে, তাহলে আজকের মতো আমাদের এখানেই ক্লাসটা শেষ হচ্ছে। এবং আমি তোমাদের আবারও বলতে চাই, আগামী শুক্রবার ইনশাল্লাহ তোমরা আমার ক্লাস পেতে পারো। প্রতিনিয়ত তোমরা হচ্ছে শনি, রবি, সোম এবং হচ্ছে বুধ, শুক্র, এই 4 দিন হচ্ছে খন্দকার জিকে এবং হচ্ছে লিজেন্ড কেয়ার, এই 2টা পেজে অবশ্যই ফলো রাখবা। এবং আজকে হচ্ছে আমরা এই খন্দকার জিকে থেকেই প্রতিনিয়ত আমি পড়া দিই, এবং পড়া দিয়ে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে সলভ ক্লাস করাই এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা শেষ করি। ঠিক আছে, পরবর্তী দিনে আমাদের পড়া হচ্ছে বাংলাদেশের বিল, চর, হাওর এবং হচ্ছে জলপ্রপাত, পাহাড়, পর্বত, উপত্যকা যেগুলো আছে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক জিনিসগুলা তোমরা হচ্ছে 48 পেজ থেকে 55 পেজ পর্যন্ত পড়বা। 48 পেজ থেকে, আচ্ছা 55 একটু কম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা এখানে আসো, তোমরা ঢাকা ইউনিভার্সিটির যে ফ্রি এক্সাম, আমরা যদি তোমাদের জন্য ফ্রি এক্সাম নেই, তাহলে কে কে দিতে চাও একটু বলো তো আমাকে। ঢাকা ইউনিভার্সিটির ফ্রি এক্সাম যদি নিতে চাই, তাহলে তোমরা কে কে নিবা? একদম জিকের জন্য বেস্ট কোশ্চেন হবে। একদম ঢাকা ইউনিভার্সিটি যেই প্যাটার্নে কোশ্চেন করে, ঠিক সেম প্যাটার্নে কোশ্চেন হবে। একদম আমি নিজেই কোশ্চেনগুলো করব। ঠিক আছে, কোনো আলতু ফালতু কোশ্চেন থাকবে না, কোনো বই থেকে কোশ্চেন উঠে দেওয়া হবে না, কোনো মনে করো যে জাস্ট কোনো ধরনের যে কোশ্চেন ইররিলেভেন্ট, এই ধরনের কোনো কোশ্চেন হবে না। যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো আমার অভিজ্ঞতা দিয়ে আমি সেই কোশ্চেনগুলো করব। এই তোমাদের জন্য যদি একটা আমরা এই ফ্রি এক্সাম নিয়ে আসি, তাহলে কারা কারা ফ্রি এক্সাম দিতে ইচ্ছুক বলো তো আমাকে একটু জানাও। আচ্ছা, পরবর্তী হচ্ছে 47 থেকে 63 পেজ, খুব অল্প, 47 থেকে 63 পেজ। পরবর্তী দিনের ক্লাস হবে, লেকচার 3 হবে এটার উপর, কোশ্চেন সলভ, লেকচার 3। ওকে ভাইয়া, আমি দিতে চাই। হুমায়রা ইবনাথ শহীদ বলছে, প্রীতম বলছে, আচ্ছা আরো অনেকে আছে, তারা হচ্ছে বলছে যে দিতে চায় তারা। ওকে, তাহলে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ফ্রি এক্সাম বেস লঞ্চ করতে যাচ্ছি, এবং তোমাদের কাজ হচ্ছে সেই গ্রুপে অ্যাড হবা। তোমাদের বন্ধু বান্ধবী যে যেখানে আছে, যার প্রিয়তম আছে, যেই আছে, তাদেরকে কি করবা? ধরে ধরে নিয়ে আসবা। হ্যাঁ, রশিদ ইসলাম আছে, রাওহিন ইসলাম আছে। সো আমরা তোমাদের জন্য বেস্ট জিকের জন্য সেরা একটা প্রস্তুতি তোমাদেরকে আমরা নিয়ে দিব, জাস্ট ফ্রি অফ কস্ট। তোমরা শুধু লিজেন্ড কেয়ার এবং খন্দকার জিকে 2টা পেজের সাথে থাকবা, জুবাইর ভাইয়ের সাথে থাকবা। জাস্ট এক সময় তোমরা বুঝতে পারবা যে তোমরা আসলে কি পাইছো। ঠিক আছে, জাস্ট আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে খন্দকার জিকে বই, এই কয়েকটার উপর প্রস্তুতি নিলে তোমরা জিকের জন্য, গত বছর কিন্তু এই খন্দকার জিকে থেকে 28টা কমন পড়ছে। ক্যান ইউ ইমাজিন? 30টা প্রশ্নের মধ্যে 28টা প্রশ্ন সরাসরি কমন, আরেকটা প্রশ্ন ইনডিরেক্ট কমন পড়ছে, সেটা আমরা ধরি নাই। তাহলে 30টা প্রশ্নের মধ্যে তোমার চান্স পাইতে লাগবে 16 থেকে 18 মার্ক, তোমার ভালো পজিশন পাইতে লাগবে 22 মার্ক। সেখানে 28টা যদি কেউ কমন পায়, জাস্ট চিন্তা করো যে এই বইটা কতটা ভালো হইলে 28টা কমন পড়তে পারে 30টা প্রশ্নের মধ্যে। কেউ আবার বলে না আমরা কোশ্চেন লিক করছি। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এই তথ্যগুলো দেই, সেখান থেকে কমন পড়ে। জাস্ট খন্দকার জিকে লিজেন্ড কেয়ারের সাথে থাকো, আমাদের সাথে থাকো। জাস্ট তুমি যখন পরীক্ষার হলে বসবা, তখন তুমি এটা মনে মনে ভাববা যে ভাইরা কি প্রশ্ন পাইছিল কিনা, যা পড়াইছে তা কেমনে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলোর অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, আমরা কোনো ফ্লেক্স নিচ্ছি না। ঠিক আছে, শুধু আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিব। এবং ভাইয়া খন্দকার জিকে আগেরটা পড়লে হবে নাকি নতুনটা পড়তে হবে? দেখো যেটা আসলে আমরা দেখি যে ইংলিশ বাংলা এগুলো আসলে তেমন কোনো চেঞ্জ হয় না, এগুলা তেমন কোনো
চেঞ্জ হয় না, বাট জিকে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তুমি দেখবা এই যে নদী আগে ছিল 1008, এখন হয়ে গেছে 1415টা। এক এক সময় এক একটা নতুন নতুন তথ্য আসে। আর কিছুদিন আগেও মনে করো নেপালের প্রধানমন্ত্রী ছিল একজন, এখন চলে আসছে আরেকজন। এখন তুমি কোনটা পড়বা? তার মানে জিকে সবসময় তোমার নতুন আপডেট থাকতে হবে। জিকে যত বেশি আপডেট থাকবা তত ভালো, কারণ পরীক্ষায় কিন্তু সাম্প্রতিকে আসে 10টা কোশ্চেন। তো তুমি যদি সাম্প্রতিকের তথ্যগুলো না জানো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা কোশ্চেনও মিস হইলে অনেক কিছু। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে অনেক জাস্ট আমাদের সাথে থাকো, আমরা ফ্রি এক্সাম বেস নিব, ফ্রি ক্লাস নিব, আমাদের সাথে থাকলে অনেক বেটার হবে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসের অ্যানাউন্সমেন্ট তোমরা এই পেজগুলোতে পেয়ে যাবা, সেদিন তোমরা সবাই ক্লাসে চলে আসবা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি খন্দকার জিকে বই পড়ো, আর বেশি বেশি পড়াশোনা করো, কারণ জীবন, বিয়ে আর ঢাবি কিন্তু একবারই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।